রাধে রাধে, কেমন আছো সবাই? এসে গেছি আমি একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওর টপিক কন্ডিশনাল স্টেটমেন্ট। তো আজকের ভিডিওতে আমরা যেটা শিখবো এটা নট অনলি পাইথন স্পেসিফিক, এটা পাইথন স্পেসিফিক নয় একেবারেই। যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তুমি করো না কেন, সি হোক, সি প্লাস প্লাস, জাভা, যাই হোক না কেন, তো এইটাকে বলা হয় স্কেলিটন অফ প্রোগ্রামিং। মানে এটা তুমি যদি না শেখো, এই কন্ডিশনাল স্টেটমেন্ট জিনিসটা কি যদি না বোঝো, কন্ট্রোল ফ্লো কি না বোঝো, তোমার লজিক বিল্ডিং কোনোদিন হবে না। যে কোনো প্রোগ্রামিং এর ক্ষেত্রে এটা সেম। কন্ডিশনাল স্টেটমেন্ট বলতে আমরা কি বুঝছি? এই নামটা থেকে আমরা কি বুঝছি? কন্ডিশন, একটা স্টেটমেন্ট দেওয়া থাকবে যেটা একটা কন্ডিশনকে মানে কি বলবো সেটাকে তোমাকে বোঝাবে, রাইট? কন্ডিশন বোঝাবে। অর্থাৎ ধরে নাও তুমি একটা রাস্তা দিয়ে হাঁটছো, সেই রাস্তা তোমার দুটো চয়েস, একটা রাস্তা ডান দিকে চলে গেছে, একটা রাস্তা বাঁ দিকে চলে গেছে। এই যে ডিসিশন মেকিং, অর্থাৎ ডান দিকে গেলে তুমি ধরে নাও দিল্লি চলে গেলে, বাঁ দিকে গেলে তুমি মুম্বাই চলে গেলে। তো তোমার যদি গন্তব্য দিল্লি হয় তো তুমি ডান দিকে যাবে, রাইট? তো এটা হয়ে গেল কন্ডিশন। ডান দিকে গেলে দিল্লি, বাঁ দিকে গেলে মুম্বাই। এই যে কন্ডিশন হয়ে যাচ্ছে, কন্ডিশনের সাথে যে স্টেটমেন্টটা জুড়ে যাচ্ছে, এটাকে কন্ডিশনাল স্টেটমেন্ট বলে। আমরা নিজেরা প্রত্যেক দিন যেটা আমরা ধরো, আমি তোমাকে যদি বাংলা ভাষায় বোঝাই, যদি যদি এটা হয় তাহলে এটা করব, যদি আজকে বৃষ্টি হয় তাহলে আমি আজকে বেরোবো না, যদি তোমার রোদ ওঠে তবে বেরোবো। এই যে যদি যে ব্যাপারটা, এটা হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট। এটাকেই প্রোগ্রামিং এর ভাষায় আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট বলি। এবার এর স্নিপেটটা কি পাইথনের ক্ষেত্রে সেটা আমরা দেখে নেব। ওকে, চলো তাহলে ভিএস কোড এডিটরে যাওয়া যাক। পারফেক্ট, আমরা এসে গেছি ভিএস কোড এডিটরে। তাহলে দেখতেই পাচ্ছ কন্ডিশনাল স্টেটমেন্ট কি হয়, ইফ এলস, এল ইফ, নেস্টেড ইফ এলস। এবার ইফ এলস ব্যাপারটা কি? ইফ দিয়ে আমি কি বোঝাবো? ইফ এর কন্ডিশন, যদি ধরো তুমি কোন একটা জিনিস লিখছো, ঠিক আছে, যে যদি 10 2 এর থেকে বড় হয় তাহলে তুমি লেখো ইয়েস, ঠিক আছে? এই যে এই একটা কন্ডিশন যে 10 কি 2 এর থেকে বড়, এই যে চেক করছি। আমি প্রথম দিনই বলেছিলাম কম্পিউটার কিছু বোঝে না, রাইট? কম্পিউটারকে সবকিছু জিনিস বুঝিয়ে বুঝিয়ে বলতে হয়। তো কন্ডিশন স্টেটমেন্টে ইফ হচ্ছে সেই যদির কাজ করে। ইফ এর এমনি আক্ষরিক অর্থ কি? ইফ মানে হচ্ছে যদি, যদি 10 2 এর থেকে বড় হয় তবে প্রিন্ট করো ইয়েস। এই জন্য বলেছিলাম না, পাইথনটাকে তুমি বুঝতে পারবে যে একদম সরল রেখায়, মানে বাংলা ভাষায় যেমন কথা বলছো ঠিক তেমনই। দেখে নাও, তুমি ইফ 10 গ্রেটার দেন 2, তুমি যদি একটা ইংলিশে লেখো এটাকে, তুমি তো তাই লিখবে, ইফ 10 ইজ গ্রেটার দেন 2 প্রিন্ট ইয়েস। এইটুকুনি জাস্ট আমাদের কাজ ইফের। যে একটা এই যে স্টেটমেন্টটা 10 গ্রেটার দেন 2, এটা তো একটা স্টেটমেন্ট। এখানে কি কন্ডিশন কাজ করছে? ইফ কন্ডিশন কাজ করছে। যদি 10 2 এর থেকে বড় হয় তাহলে ইয়েস প্রিন্ট করো। এই যে টোটাল এই যে স্নিপেটটা, এই যে ইফ ব্লকটা, ঠিক আছে, ইফ 10 গ্রেটার দেন 2, এটা হচ্ছে প্রত্যেকটা হচ্ছে একটা স্টেটমেন্ট ব্লক বা কন্ডিশন ব্লক বলা হয়, ঠিক আছে? এই সেমিকোলন দিয়ে তুমি, আমরা যেমন মনে আছে ছোটবেলায় ভূমিকা লিখতাম, রচনার ক্ষেত্রে ভূমিকা উপসংহার বলে লিখতাম, একটা পয়েন্ট দিতাম না? ঠিক পয়েন্টের মতো এই জিনিসটা, দেখে নাও কোডিং স্টেটমেন্ট ব্লকটা। তুমি ইফ 10 গ্রেটার দেন 2 সেমিকোলন দিয়ে দিলে, সেমিকোলন দিয়ে আমরা ছোটবেলায় কেমন ভূমিকা বলে লিখলাম, দিয়ে তারপরে একটুখানি স্পেস দিয়ে তারপরে রচনাটা লেখা শুরু করতাম। ঠিক তেমনই কোড যখন করছো তুমি এরকম ভূমিকার মতো এরকম হেডিং দিয়ে দিলে, হেডিং দিয়ে সেমিকোলন দিয়ে দিলে, সেমিকোলন দিয়ে তোমার লেখা তুমি তারপরে শুরু করলে। এইবার পাইথনের ক্ষেত্রে কি হয়, অন্য সাধারণত সি সি প্লাস প্লাস এর ক্ষেত্রে তুমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তারপরে লেখা শুরু করো, জাভার ক্ষেত্রেও তাই, ঠিক আছে? পাইথনের ক্ষেত্রে জিনিসটা কি, তুমি চাইলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে করতেই পারো, সেটাতে তোমার কোনো বাধ্যবাধকতা নেই। কিন্তু পাইথনের ক্ষেত্রে যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট সেটাকে বলা হয় ইন্ডেন্টেশন বা আইডেন্টেশন, যেভাবে তুমি উচ্চারণ করতে পারো তাই। অর্থাৎ এই যে দেখতে পাচ্ছ প্রিন্টের আগে 4টে স্পেস ব্লক আছে, তুমি যদি কিছু না করে এমনি এন্টার মারো, অলরেডি বাই ডিফল্ট 4খানা স্পেস ব্লক নিয়ে নিল, 4টে স্পেস চলে আসলো, ঠিক আছে, প্রিন্টের আগে। তো এটাকে বলা হয় আইডেন্টেশন। এবার তুমি চাইলে এটার জায়গায় তুমি একটা স্পেস বা দুটো স্পেস দিতে পারো, তাহলে তোমাকে পুরো কোড বরাবর তোমাকে দুটো স্পেস মেনটেন করতে হবে। এটা একটা নিয়ম, পাইথনের নিয়ম। তুমি যদি এটা মেনটেন না করো ও এরর দেবে, আইডেন্টেশন এরর দিয়ে দেবে, ঠিক আছে? মনে থাকবে? পারফেক্ট। তাহলে আমরা কি ইউজ করি? 4টের জায়গায় 4টে স্পেস না দিয়ে আমরা একটা ট্যাব ইউজ করি। একটা ট্যাব ইজ ইকুয়াল টু তোমার 4টে স্পেস। তুমি একবারে একটা ট্যাব মারলে, দেখো একটা ট্যাব মারলে তুমি 4টে করে স্পেস চলে যাচ্ছে। তো একটা ট্যাব প্রিন্ট করলে, ঠিক আছে, মানে একটা ট্যাব 4টে প্রিন্টের সমান হয়ে গেল। তাহলে দেখে নেওয়া যাক এটা কি প্রিন্ট করে। দেখছো ইয়েস প্রিন্ট করছে, কারণ 10 তো 2 এর থেকে বড় হচ্ছে। এইবার
আমি একটা কন্ডিশন দিয়েছিলাম, বললাম ভূমিকার মতো লিখলাম ইফ কন্ডিশনের মধ্যে যে ইফ যদি 10 যদি 2 এর থেকে বড় হয় তাহলে ইয়েস প্রিন্ট করো। আচ্ছা যদি না হয়, ফর অ্যান এক্সাম্পল ধরো 10 2 এর থেকে বড়, এবার যদি 10 কি 12 থেকে বড়, আমি যদি 2 এর জায়গায় 12 করে দিই তাহলে জিনিসটা কি হয়ে গেল? তাহলে এই স্টেটমেন্টটা তো ট্রু নয়, এটা তো ফলস। তাহলে এখানে আমি কিন্তু কিছু লিখিনি, আমি শুধু ইফ স্টেটমেন্টটা লিখেছি, ইফ ব্লকটা লিখেছি। ইফ এর পরিবর্তে যদি এই স্টেটমেন্টটা ট্রু না হয়, কন্ডিশনের সাথে যুক্ত যে স্টেটমেন্টটা সেটা যদি ট্রু না হয় বা সত্যি না হয়, তাহলে কি প্রিন্ট করবে দেখে নেওয়া যাক। কিচ্ছু প্রিন্ট করছে না, আরেকবার দেখে নাও, কিছু প্রিন্ট করছে না। কেন কিছু প্রিন্ট করছে না? আমি তো কিছু প্রিন্ট করাইনি। যদি 10 এর থেকে 12 যদি বড় হয়, যদি 12 বড় হয় 10 যদি ছোট হয়, তাহলে আমি কি প্রিন্ট করাতে চাই? এলস প্রিন্ট নো। 10 কি 12 থেকে বড়? না, না প্রিন্ট হবে। এলস হচ্ছে ইফ এর ঠিক উল্টোটা। ইফ ব্লকে ধরো তুমি যেটা দিয়ে দিলে, কোন একটা স্টেটমেন্ট দিয়ে দিলে, কোন একটা কন্ডিশন দিয়ে দিলে, সেটা কাজ করলো, সেটা প্রিন্ট স্টেটমেন্ট হতে পারে। এবার ইফ এর মধ্যে তোমার লজিক কাজ করতে পারে। আমরা এই পরে বিস্তারিত পরে ভিডিওগুলোতে ইফ এর মানে ইফ এর অ্যাপ্লিকেবল যে অ্যাপ্লিকেশনস গুলো আমরা দেখবো, কি কি কোশ্চেনে অ্যাপ্লাই করা যায়, কোন কোন প্রবলেম স্টেটমেন্টে ইফ ইউজ করা যায়। আজকে জাস্ট ওভারভিউটা দিয়ে নি, তুমি পরের যে লেকচারটা আসবে সেটাতে আমি বোঝাবো যে কি করে ইফটাকে তুমি ইফ এলস কন্ডিশনাল স্টেটমেন্ট গুলোকে কোডিং এ ইউজ করতে পারো। ওকে, পারফেক্ট। তাহলে এলসটা কি? এলস হচ্ছে ইফ এর এক্সাক্ট উল্টোটা। ঠিক আছে, ইফ স্টেটমেন্ট যেটা বলছে 10 কি 12 থেকে বড়, ইফ কে যেটা ডিনাই করা যাচ্ছে সেটা তুমি এলস স্টেটমেন্টে লিখবে। অর্থাৎ এল প্রিন্টে তুমি যদি ইফ এ ইয়েস লিখে থাকো, এলসে তোমার যেটা ইফ এ লেখা থাকছে না উল্টোটা নো, বাকি থাকছে ইয়েস এর অপোজিট, সেটা তুমি এলসে লিখবে। সেভ করে নাও, দেখো নো প্রিন্ট করবে। দেখছো নো প্রিন্ট করছে, কারণ 10 তো 12 থেকে বড় নয়, 12 তো বড়, 10 তো ছোট। তাহলে এই স্টেটমেন্টটা যেটা দেওয়া রয়েছে এই স্টেটমেন্টটা তো ট্রু না, ফলস। যদি ট্রু হতো এই স্টেটমেন্টটা, 10 যদি 12 থেকে বড় হতো তাহলে ইয়েস প্রিন্ট করতো। আর যদি যদি 10 যেহেতু ছোট, সেই জন্য ও যদিতে যাচ্ছে না, তবেতে যাচ্ছে। ইফ এর এলস এর আক্ষরিক অর্থ কি? তবে। ঠিক আছে, তাহলে যদি এটা হয় তাহলে এটা প্রিন্ট করো, আদারওয়াইজ এলস। সেই জন্য আদারওয়াইজ যে শব্দটা, অথবা অথবা বলছি পরিবর্তে তুমি ইয়েস এর পরিবর্তে নো প্রিন্ট করো যদি এটা ভুল হয়। বোঝা গেল? এইভাবে ইফ এন্ড এলসটা কাজ করে। আমি আর একটা এক্সাম্পল নিয়ে দেখিয়ে দিই। জানো 14 বড় না 12 বড়? 14 ডেফিনেটলি বড়। তাহলে কি প্রিন্ট করা উচিত? তাড়াতাড়ি বলো কমেন্টে, তাড়াতাড়ি বলো। ইফ কি প্রিন্ট করা উচিত? ইয়েস প্রিন্ট করা উচিত। বোঝা গেল? আমি দুটো ব্লক লিখেছি, ইফ একটা ভূমিকা দিয়েছি, এলস বলে একটা ভূমিকা দিয়েছি, দুটো হেডিং ধরে নাও। তাহলে কোন হেডিংটা গেল? ইয়েস এ গেল। কেন? এই যে স্টেটমেন্টটা, এই স্টেটমেন্টটা জাস্টিফাইড, রাইট? এই স্টেটমেন্টটা ঠিক, 14 12 থেকে বড়, সেই জন্য ইফ এর ঘরে গেল। আর যদি 12 থেকে বড় না হতো এলস এর ঘরে যেত। বোঝা গেল? এইভাবে ইফ আর এলস কাজ করছে। ঠিক আছে, এটা ইফ এলস স্টেটমেন্ট। এবার আমরা দেখে নেব এল ইফ বা ইফ এর এক্সটেনশন। যদি আমরা বলি একাধিক কন্ডিশন চেক করা, একটু আগে যেটা বললাম, বেড়াতে যাওয়ার আগে যখন ব্যাক ট্যাক করি, কোন কোন জিনিসগুলো আছে সেগুলো চেক পয়েন্ট করে নি, রাইট? একটা একটা কন্ডিশন চেক করি। এরকম যখন একাধিক কন্ডিশন আসবে, সেখানে সেই ক্ষেত্রে আমরা কি ইউজ করি? এল ইফ ইউজ করি। ধরে নাও আমি একটা ভ্যারিয়েবল নিয়েছি, ভ্যার বলে একটা ভ্যারিয়েবল নিয়েছি, যার মধ্যে একটা সংখ্যা নিয়েছি 10। চেক করি ইফ var is equal to 5, var কি 5 এর সমান? যদি না হয় তাহলে প্রিন্ট করো ইয়েস, যদি হয় তাহলে প্রিন্ট করো ইয়েস, যদি না হয় এলিফ চেক। আবার চেক করো, এটা var কি 5 এর সমান? না, কারণ আমরা var এর মধ্যে কত দিয়েছি? 10। 10 কি 5 এর সমান? না, একদমই নয়। চেক করবো আবার, var কি 10 এর সমান? প্রিন্ট yes। এলিফ var কি 12 সমান? প্রিন্ট yes। এখানে 5 বোঝার সুবিধার্থে yes, এখানে 10 দিয়ে দিই, এখানে আমি লিখি yes 12, তোমাদের বোঝার সুবিধার্থে, রাইট? আর যদি না হয় else print nothing।
ঠিক আছে, তাহলে প্রোগ্রামটা কি বোঝা গেল? আমি একটা ভ্যারিয়েবল নিয়েছি var বলে, সেই var এর মধ্যে আমি 10 বলে একটা সংখ্যা নিয়েছি। এবার আমি চেক করছি, একাধিক কন্ডিশন চেক করছি যে ভ্যারিয়েবলের মধ্যে যে ভ্যালুটা আছে, ধরে নাও প্রোগ্রামে আমি জানি না কি ভ্যালু দিয়েছে, এটা ধরে নাও ইউজার ইনপুট দিয়ে নিয়েছি। আগের ভিডিওতে আমি শিখেছি ইউজার ইনপুট কি করে নিতে হয়। ইউজার ইনপুট নিয়েছি, দিয়ে আমি চেক করছি যে এটা কি 5 এর সমান, 10 এর সমান না 12 এর সমান। দেখা যাক কি প্রিন্ট করে। ইয়েস 10। তাহলে ও কি করলো, প্রোগ্রামটা কি করলো, ডিবাগ করি। প্রোগ্রামটা ডিবাগ করা মানে হচ্ছে আমরা লাইন বাই লাইন মেনে মেনে দেখছি যে প্রোগ্রামার মানে কম্পাইলার কিভাবে হচ্ছে প্রোগ্রামটাকে পড়ছে, সেটাকে আমরা সেম ভাবে পড়বো, এটাকে ডিবাগ করা বলে। তাহলে প্রথমে var ইকুয়াল টু 10 ই স্টেটমেন্টে গেল। তাহলে এই var এর জায়গায় ভ্যালু এখন কত আছে, var এর জায়গায় এখন ভ্যালু কত আছে ও চেক করছে। 10 ইজ ইকুয়াল টু 5। 10 কি 5 এর সমান না, তাহলে ও কি রিটার্ন করবে, রিটার্ন করবে ফলস। বোঝা গেল? তাহলে এই ফলস যেহেতু রিটার্ন করছে, তাহলে ইফ কন্ডিশনের মধ্যে যে প্রিন্ট স্টেটমেন্ট আছে সেই প্রিন্ট স্টেটমেন্টটা কাজ করবে না। ও চলে গেল পরের ইফ স্টেটমেন্টটায়। এখানে কি চেক করছে, এখানে কি চেক করলো, 10 কি 10 এর সমান, ইয়েস। তাহলে কি রিটার্ন করছে, ট্রু রিটার্ন করছে। এই স্টেটমেন্টে 10 10 এর সমান পেয়ে গেল, তাহলে ট্রু রিটার্ন করছে। আবার একটা পরে স্টেটমেন্ট আছে, এইটা হচ্ছে এলিফের একটা অসুবিধা, তুমি সবসময় যখন কোড লিখবে অপটিমাইজ কোড লিখতে হবে। এবার যখন তোমার পেয়ে গেল, ধরো এখানটা 10 পেয়ে গেল, তো 10 10 এর সমান হয়ে গেল, তুমি এই যে এলিফ স্টেটমেন্টটা ইউজ করেছো না, এটা তুমি এক্সট্রা স্পেস ইউজ করেছো, এক্সট্রা টাইম কমপ্লেক্সিটি ইউজ করেছো। তো এখানে কি হবে, টাইম কমপ্লেক্সিটি স্পেস কমপ্লেক্সিটি আমি যখন ডেটা স্ট্রাকচার অ্যালগরিদম পড়াবো তখন আমি একটা ওভারভিউ দিয়ে নেবো, ঠিক আছে? এখন এটা জাস্ট জেনে রাখো। টাইম কমপ্লেক্সিটি মানে ও আবার চেক করবে। তো আমাদের যে রেজাল্টটা, আমাদের ট্রু পাওয়ারই কথা ছিল, আমরা ট্রু পেয়ে গেছি, তাহলে আমাদের পরে আর চেক করা দরকার ছিল না, তো এক্সট্রা চেক করছি, তো আমরা পেয়ে গেছি তো নিজের উত্তরটা। এটা হচ্ছে এক্সট্রা টাইম কমপ্লেক্সিটি। টাইম কমপ্লেক্সিটি মানে ওইটার জন্য তো একটুখানি টাইম ইনভেস্ট করবে কম্পাইলার, তাই তো? তাহলে এখানেও চেক করবে কি 10 কি, এই যে ভ্যারের মধ্যে var কি 12 সমান না, এটা কি রিটার্ন করবে, ফলস রিটার্ন করবে ডেফিনেটলি। তাহলে ট্রু রিটার্ন করেছে, যেহেতু ট্রু পেয়ে গেছে যখনই, এই জায়গাটায় ও 10 প্রিন্ট করে দিয়েছে। 10 প্রিন্ট করার পরে কিন্তু প্রোগ্রামটা শেষ হয়ে যায়নি, ও কিন্তু আবার এইটাকে চেক করেছে, তারপরে প্রোগ্রামটা শেষ হলো। লাইন বাই লাইন ইন্টারপ্রিটার কাজ করে তো এইভাবে। তো এইটা হয়ে গেল এলইফ, ঠিক আছে? যে একটা কন্ডিশনের আরো যদি তোমার এক্সট্রা চেক করার থাকে, যেমন আমি এটা দ্বারা একটা এক্সাম্পল দিয়ে বলে দিলাম, এরকম অনেক রকমের এক্সাম্পল হয়। এগুলো আমি তোমাদেরকে পরের ভিডিওতে যখন ইফ এলস এর কোশ্চেন্স করাবো তখন আমি তোমাদেরকে বলবো যে আর কি কি ধরনের হতে পারে। পারফেক্ট, বোঝা গেল? নাইস, ওকে। তাহলে এবার চলে আসি নেস্টেড ইফে। নেস্টেড ইফ এলস ব্যাপারটা কি? নেস্ট মানে কি, বাসা। তাহলে একটা ইফের মধ্যে আর একটা ইফ যদি বাসা বাঁধে সেটাকে আমরা নেস্টেড ইফ বলবো। যেমন যদি ইফ 10 কি 5 এর থেকে বড়, হ্যাঁ, এই যে একটা ইফ স্টেটমেন্ট দিয়েছি, আমরা এতক্ষণ অব্দি কি করছিলাম, এর মধ্যে একটা প্রিন্ট লিখে দিচ্ছিলাম ইয়েস, তাই তো? একটা প্রিন্ট স্টেটমেন্ট লিখে দিচ্ছিলাম, ইয়েস বলে লিখে দিলাম, পারফেক্ট। এইবার ধরে নাও এই 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 যে কন্ডিশনটা দিয়েছি, এই কন্ডিশনটার মধ্যে আমি আরো একটা জিনিস দেখতে চাই। সেটা কি, এর মধ্যে আমি দেখতে চাই যদি 10 5 এর থেকে বড় হয়, আমি চেক করি ইফ 10 10 কি 5 এর থেকে বড়, তাহলে 10 কি 15 থেকে ছোট, প্রিন্ট ইয়েস অলসো। এইবার তোমাদের মনে হতে পারে তাহলে আমি এটা তো এলসিফ দিয়েও চেক করতে পারতাম, ডেফিনেটলি আমি এলসিফ দিয়েও চেক করতে পারতাম, কিন্তু আমি কেন ইফের মধ্যে করলাম? এইটা সবসময় মাথায় রাখবে, নেস্টেড ইফ মানে নেস্টেড ইফ বা নেস্টেড এলস এই জিনিসগুলো হচ্ছে রিলেটেড। প্রথম যে তুমি কন্ডিশনাল স্টেটমেন্টটা দিচ্ছ, এই কন্ডিশনাল স্টেটমেন্টের সাথে এই কন্ডিশনাল স্টেটমেন্টটা রিলেটেড, কারণ এখানে 10 এর সাথে তুমি 5 কে চেক করছো, আবার আমি কি চেক করছো, 10 এর সাথে 15 কে চেক করছো, তাহলে কি ইয়েস টু দুটো প্রিন্ট করা উচিত তো, রাইট? কন্ডিশনাল স্টেটমেন্টের নেস্টেড, এই যে দেখতে পাচ্ছ এই একটা ইফ ব্লক হলো, এখানে এই টোটালটা এই বড় ইফটার মধ্যে রয়েছে, এই সেকেন্ড ইফটা কোথায় রয়েছে, সেকেন্ড ইফের মধ্যে কি রয়েছে, এই প্রিন্ট স্টেটমেন্টটা রয়েছে। বোঝা যাচ্ছে ব্যাপারটা, বোঝা যাচ্ছে? এটা হয়ে গেল নেস্টেড। এই দেখো, এটা যদি গুটিয়ে নিই এটা চলে গেল, এটা যদি গুটিয়ে নিই তাহলে কি, এই তীর চিহ্নটা দেওয়া মানে কি এর আন্ডারে এই পুরো টোটাল এই ব্লকটা রয়েছে। এবার আরেকটা জিনিস লক্ষ্য করে দেখো, আইডেন্টিফিকেশন মেনটেন করছে, তাই না?
এই প্রিন্ট স্টেটমেন্টটা ইফ স্টেটমেন্টটা একই স্পেস মেনটেন করছে। আবার এই ইফের মধ্যে যখন লিখেছি দেখো দুখানা গ্যাপ দিয়েছে, এখানে একটা চারটে স্পেস, এখানে চারটে স্পেস, ও আইডেন্টিফিকেশন মেনটেন করছে। অর্থাৎ এই প্রিন্ট স্টেটমেন্টটা এই ইফ ব্লকটার আন্ডারে, আর এই টোটাল ব্লকটা এই ইফটার আন্ডারে, রাইট? দেখে দিই কি প্রিন্ট করে। ইয়েস ইয়েস টু দুটোই প্রিন্ট করছে, কারণ দুটো কন্ডিশনই তো স্যাটিসফাই করছে। ও 10 এর সাথে 5 কি বড়? হ্যাঁ, এই যখনই এটা ট্রু হলো, আমি যদি ডিবাগ করে দেখি, ডিবাগ করতে হবে সবসময়, 10 কি 5 এর থেকে বড়? যখনই এরকম হচ্ছে 10 কি 5 এর থেকে বড়, কি রিটার্ন করছে? ট্রু। যেই ট্রু রিটার্ন করছে পরের লাইনে চলে গেল ইন্টারপ্রেটার, তাহলে প্রিন্ট ইয়েস, তাহলে প্রিন্ট ইয়েস করে দিল, এই যে ইয়েস প্রিন্ট করে দিল। তারপরে আবার লাইনে চলে গেল, এখানে আবার চেক করছে 10 কি 15 এর থেকে ছোট, 10 কি 15 এর থেকে ছোট, ইয়েস, ট্রু রিটার্ন করছে। হলো, যেই ট্রু হয়ে গেল সঙ্গে সঙ্গে ব্লকে ঢুকবে। যদি ট্রু না হয়, এটা যদি ফলস হয়, এলস ব্লকে চলে যাবে। ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি এক্ষুনি। ইয়েস, এটা ট্রু হয়ে গেছে, সেই জন্য প্রিন্ট স্টেটমেন্টে চলে গেল, গিয়ে কি প্রিন্ট করলো? ইয়েস টু প্রিন্ট করলো। এইবার যদি না হতো, ধরে নাও আমি এটা চেঞ্জ করে দিচ্ছি, এলস প্রিন্ট সরি, ওকে, দেখে নেওয়া যাক কি প্রিন্ট করছে। এবার এটা ডিবাগ করেছিলাম 10 5 এর থেকে বড়, এখানে ধরে নাও এমন একটা স্টেটমেন্ট দিচ্ছি, 10 কি 4 এর থেকে বড়, 4 এর থেকে ছোট না, এখানে 4 কে বড় দেখাচ্ছে, তাহলে 10 কে ছোট দেখাচ্ছে, তাহলে এটা কি রিটার্ন করবে? ফলস। যেই ফলস রিটার্ন করলো সঙ্গে সঙ্গে ও ইফ স্টেটমেন্টে যাবে না, ফলস রিটার্ন করার সাথে সাথে এলসে চলে আসলো, কারণ এলস এখন ট্রু, তাই তো? এলস ট্রু কেন? ইফ যদি ফলস হয়ে যায়, তার মানে ইফ এর উল্টোটা কি আছে? এলস। আমি একটু আগে বলেছিলাম, তাহলে কি প্রিন্ট করবে? সরি প্রিন্ট করবে। দেখা যাক, সেভ করে নাও, ওকে, ইয়েস, আর সরি প্রিন্ট করলো। কেন? ইয়েসটা তো, কারণ প্রথম স্টেটমেন্টটা তো ট্রু আছে, সেকেন্ড ইফটা তো ফলস, তাই না? সেকেন্ড ইফটা ফলস রিটার্ন করেছে, আবার এই এলস স্টেটমেন্টে ট্রু রিটার্ন করছে, তাই তো? সেই জন্য সরি প্রিন্ট করে দিল। এইভাবে হচ্ছে নেস্টেড ইফ এলস, মানে একটা ইফের মধ্যে আর একটা ইফ, সেই ইফের মধ্যে এলস, সেই এই ইফের এলস কিন্তু এইটা, এই বড় ইফের এলস নয় কিন্তু, সেই জন্য একই আইডেন্টিফিকেশন মেনটেন করছে। দেখো, এইভাবে বুঝতে হবে। একটু কমপ্লিকেটেড আছে জানি এই টপিকটা, কিন্তু এটা একবার বুঝে গেলে না, তোমার প্রোগ্রামিং এর পুরো ব্যাকবোনটা তৈরি হয়ে যাবে। এই কন্ডিশনাল স্টেটমেন্ট খুব ইম্পর্টেন্ট। এরপর আমরা লুপস শিখবো, লুপস আরো কমপ্লিকেটেড টপিক। এবার আস্তে আস্তে আমরা একটুখানি ইন্টারমিডিয়েট লেভেলে ঢুকছি, প্রোগ্রামিং এর ব্যাকবোন এগুলো। এই জিনিসটা একদম কোন রকম কোনো অসুবিধা হলে কমেন্টে সঙ্গে সঙ্গে জানাও, কোন রকম ডাউট রেখো না মনের মধ্যে, যা বুঝতে অসুবিধা হচ্ছে তাই বোঝো। তাহলে এলসটা এখানটা কি করলো আরেকবার আমি তোমাদের বুঝিয়ে দিই। 10 4 এর থেকে ছোট, 10 4 এর থেকে ছোট আমরা জানি, তাহলে ইফ এ যাবে না, কারণ এই স্টেটমেন্টটা ভুল, তাহলে এলস প্রিন্ট করে দিল। আমি এখানে চেক করতে পারি, এখানে তুমি যদি চাও এলিফ লাগাতে পারো, তাহলে 10 কি 4 এর থেকে বড়, 4 এর থেকে ছোট, তাহলে 10 কি 7 এর থেকেও ছোট? দেখা যাক, যদি না, যদি ট্রু হয় তাহলে ইয়েস প্রিন্ট করবে, আদারওয়াইজ এলসে প্রিন্ট করবে সরি। দেখা যাক কি প্রিন্ট করে। বোঝার সুবিধার্থে এক্সক্লেমেশন দিয়ে দিলাম। কি প্রিন্ট করছে ভালো করে দেখো, সরি, এতগুলো এক্সক্লেমেশন দিচ্ছে, মানে এই স্টেটমেন্টটা প্রিন্ট করছে। কারণ এখানেও কি চেক করছে, এই ইফটা যখন কাজ করলো না, 10 যখন 4 এর থেকে ছোট, ফলস পূরণ হয়ে গেল, ও এলিফ যেহেতু দেওয়া আছে, তাহলে পরের আরেকটা কন্ডিশন দেওয়া আছে, সেই কন্ডিশনটাকে চেক করবে। সেই কন্ডিশনে গিয়ে চেক করে কি পাচ্ছে? 10 7 এর থেকে বড়, তাহলে কি রিটার্ন করবে? আবার ফলস রিটার্ন করবে। যেই ফলস রিটার্ন করবে তখন ওই যেই ফলস রিটার্ন করার সাথে সাথে ওখানে আর থাকবে না, ও পরে ইয়েতে চলে যাবে, কন্ডিশনাল স্টেটমেন্টে যাবে। যদি কন্ডিশনাল স্টেটমেন্ট থাকে ওর পরে কোনো, মানে যদি এলস থাকে, তাহলে সেই এলস ব্লকে যেটা দেওয়া আছে কন্ডিশন সেটা ফলো করবে, বা আদারওয়াইজ প্রোগ্রাম থেকে এক্সিট করে চলে যাবে। যেহেতু আমরা এলসে প্রিন্ট স্টেটমেন্ট দিয়ে রেখেছি, প্রিন্ট সরি, সেই জন্য ও সরিটাকে প্রিন্ট করেছে। বোঝা গেল?
এইভাবে তোমাদের ইনটিউশনটা তৈরি করতে হবে। এটা একটা ভিডিওতে বোঝা সম্ভব না যতক্ষণ না পর্যন্ত তোমরা হ্যান্ডস অন প্র্যাকটিস করবে। এর পরের ভিডিওতে আমি কিছু কোডিং করাবো এবং কিছু কোডিং তোমাদেরকে নিজে করতে হবে। যতক্ষণ না পর্যন্ত তোমরা নিজে এই ইফ এলস কনসেপ্টের কোশ্চেন সলভ করছো, গিক্স ফর গিক্স এর কিছু কোশ্চেন্স আছে সেগুলো সলভ করো, বেসিক প্রোগ্রামিং বলে আমি দেখিয়ে দেবো। আমি ডেসক্রিপশনে কিছু লিঙ্কসও পাঠিয়ে দেবো, আজকের ভিডিওতে লিঙ্কও দিয়ে দেবো। সেই কোশ্চেনগুলোকে নিজে নিজে সলভ করার চেষ্টা করো। যদি নিজে থেকে ইনটিউশন বিল্ড না করো, প্রোগ্রামিং শিখতেই পারবে না, যতই ভালো করে ভিডিও হোক না, যত ভালো করেই বোঝায় না কেন। ওকে, তাহলে একটা রিক্যাপ নিয়ে নিই। আজকের ভিডিওতে আমরা কি শিখলাম? আজকের ভিডিওতে আমরা শিখলাম ইফ কি, এলস কি, ইফ এলস স্টেটমেন্ট কি, এল ইফ কি অর্থাৎ একাধিক কন্ডিশন থাকলে আমরা এল ইফ ইউজ করি, আর নেস্টেড ইফ কি মানে একটা ইফ এর ব্লকের মধ্যে আরেকটা ইফ ব্লক কাজ করছে, এলস ব্লক কাজ করছে, রাইট? এই ইফটা বড় ইফ, তার আন্ডারে এগুলো কাজ করছে, রাইট? এগুলো হয়ে গেল নেস্টেড ইফ। বোঝা গেল? যদি কিছু না বুঝতে পেরে থাকো, যেটুকুনি যেখানে ডাউট হচ্ছে, যা বুঝতে অসুবিধা হচ্ছে কমেন্ট করো। আর যদি ভালো লাগে থাকে ভিডিওটাকে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করে জানাও কেমন লাগছে ভিডিওটা, ইন্টারঅ্যাক্ট করো, ঠিক আছে? আশা করি তোমরা সব ভালো করে বুঝতে পেরেছো এই ভিডিওটা। আমি জানি প্রথম ভিডিওতেই সব ক্লিয়ার হবে না, যতক্ষণ পর্যন্ত নিজে হাতে করছো, হ্যান্ডস অন করতে হবে প্রোগ্রামিং গুলো। হ্যান্ডস অন করে করে তোমাদের আস্তে আস্তে প্র্যাকটিস হবে, ইনটিউশন বিল্ড হবে, ঠিক আছে? আজকের ভিডিও এইটুকুনি, দেখা হচ্ছে পরের ভিডিও। ভালো লাগলে জানিও, লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। রাধে রাধে।